যেটা আমাকে সে মারধর করেছে, আমাকে যৌন নির্যাতন করার চেষ্টা করেছে, যৌন হেনস্থা করার চেষ্টা করেছে, আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে আমি পালিয়ে এসেছি, থানায় ছিলাম 2 দিন 2 রাত, মানে বাইরে থেকে কোর্ট কাচারি আদালত এই সব দৌড়াদৌড়ি সব কিছুর মধ্যে অনেকগুলো কথা যে এলোমেলো যে কথাগুলো আছে আমি সেগুলোকে জাস্ট ক্লিয়ার করার জন্যই আজকের লাইভটাতে এসেছি। সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়েছে বা আমার সাথে ক্লোজ হয়েছে। সে আমাকে বিয়ে করবে এবং আমি যেন এই বিষয়টা বাইরে না জানাই, এবং আমাকে সে মানে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করলো। এখন কথা হচ্ছে যে আচ্ছা, আমার কথার মধ্যে আমি জান্নাতুন তাজরি ওরা, আমি যে বিষয়টা ক্লিয়ার করার জন্য লাইভে এসেছি সেটা হচ্ছে আমি এখন বলবো। তার আগে আপনারা যারা যারা আমার লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, সবার কাছে যেন আমার এই বার্তাগুলো পৌঁছায়। আমি অনেকবার লাইভ করেছি, দেখেছেন আমি অনেকটা খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে কয়েকদিন যাবৎ গিয়েছি। একটা মেন্টাল টর্চার, একটা ফিজিক্যাল টর্চার, তার ওপর আমার কয়েকদিন ধরে ঘুম হয়নি, খাওয়া হয়নি, রেস্ট করা হয়নি। সো অনেকগুলো মানে বিষয় আমি এই কয়েকদিনের মধ্যে ফেস করেছি। সো তার মধ্যে থেকেই আমি কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। হয়তো বা এত পরিস্থিতির মধ্যে আমার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। অনেক কথা আমি বলেছি যেগুলো অগোছালোভাবে বলেছি, এবং আমি যেই কথাগুলো মিন করতে চেয়েছি আপনারা প্রত্যেকটা কথাকেই বিপরীত পাশে নিয়ে যেয়ে উল্টা আমাকে আপনারা আসামি সাজিয়েছেন। আমি যেটা কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ, পুরো সমাজ আমার অপোজিটে কথা বলছে। এখন আমার কথা, আমার সাথে ঘটে যাওয়া যে জিনিসগুলো নিয়ে যদি আমি মুখ খুলি তাহলে কি আমি অপরাধী? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। তারপর কিছু কমেন্ট সেকশনের কিছু সংখ্যক কমেন্ট, আমার পক্ষে তো আসলে সব কমেন্টের অ্যান্সার দেওয়া পসিবল না, আপনারা সেটা ভালো করেই জানেন। সো আমি কিছু সংখ্যক কমেন্টের কিছু অ্যান্সার দিব এবং বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দিব যেগুলো হয়তো বা আমি আমার সেই রকম মানসিক অবস্থায়, আশা করি যারা আমার দর্শকরা আছে, আমার ভাই বোনেরা সহ আমার কলিগসরা, আমার যারাই আমার লাইভটা দেখছেন, হ্যাঁ, তারা এই কথাগুলো একটু ক্লিয়ার হবেন এবং সব কিছু ক্লিয়ারলি শোনার পরে আপনারা আসলে বিচার বিবেচনা করবেন যে কে সঠিক কে ভুল। এখন যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছে, আমি একটা কমেন্ট দেখলাম রিসেন্ট লিখছে যে বিয়ের প্রলোভনে কতবার রেপ হওয়ার পর মামলা করা উচিত, প্রথমবার রেপ হলেই মামলা করা হয় না কেন? হ্যাঁ, এই যে একটা কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কমেন্টটা একটু দেখাবো। একজন কমেন্ট করেছেন যে বিয়ের প্রলোভনে কতবার রেপ হওয়ার পর মামলা করা উচিত, মানে সে আমাকে প্রশ্ন করেছেন প্রথমবার রেপ হলেই মামলা করা হয়নি কেন। আমি খুব সংক্ষেপে মানে বলেছি যে তার সাথে আমার গিটার ক্লাসে পরিচয়, সে আমার গিটারের টিচার ছিল, আমি তার স্টুডেন্ট ছিলাম। সেভাবে একটা আমাদের সম্পর্ক, যে বিষয়টা মানে চেনা জানার যে সম্পর্কটা সেটা হয়। এখন কথা হচ্ছে যে সে আমাকে বাসায় গিটার শেখানোর নামে সে আমাকে নিয়ে গেল, আমি সেখানে গেলাম, যাওয়ার পর সে আমাকে কোনো কিছু না বলেই আমাকে রেপ করে। ওই অবস্থায় আমার অনিচ্ছা সত্ত্বে আমার সাথে সে ফিজিক্যালি যে বিষয়টা করেছে, যে হেনস্থা বা যেটাকে রেপ বা যেটাই বলেন, তারপর আমি কান্নাকাটি করেছি, আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছি বাইরে, যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমি সবাইকে জানাবো এই বিষয়টা। তো তখন সে আমাকে বললো যে কিছু বিষয় মানে কেউ কমেন্ট করছে, অনেকগুলো কথা বলছে, আমি এগুলো সব কমেন্টেরই অ্যান্সার দিব বলেই তো আপনাদের লাইভে এসেছে। আগে আমি আমার কথাগুলো বলি, দেন আপনারা যে কমেন্টগুলো করছেন আমি সেই কমেন্টের অ্যান্সার অবশ্যই দিব। সো আপনাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে, আপনারা কমেন্ট করতে পারেন। সে যখন আমার সাথে এটা করলো, আমি যখন সেটা মানতে নারাজ, প্রথমবার এই যে বললো যে প্রথমবার রেপ হওয়ার পরে আপনি কেন মামলা করলেন না, এখন আমি এটা নিয়ে কথা বলবো। আমি কিন্তু সেই সময়ও প্রতিবাদী নারীটাই ছিলাম, ঠিক আজকের এখনকার ওরা যেই মেয়েটা প্রতিবাদী সেই মেয়েটাই ছিলাম তখনও। সেই মুহূর্তে যখন আমি বাইরে কথা বলার চেষ্টা করলাম, সে প্রথমবারে আমাকে অনেকগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, আমাকে বুঝালো, হ্যাঁ, এবং আমাকে সে বললো ভালোবাসার যে ব্ল্যাকমেলটা সেটা আমাকে করলো, যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে, এরকম একটা প্রতিশ্রুতিতে সে আমাকে মুখ খুলতে বারণ করলো। বাট আমার ওই সময় আমি সেটাতে রাজি হইনি, আমি বের হয়ে আসলাম এবং আমি ভেবেছিলাম যে আমি আসলে এটা নিয়ে মামলা করব। কিন্তু আমি তখন 25 সালে কেবলমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ইডেন কলেজে, এবং আমার বাসা কিন্তু ঢাকায় না, আমার বাসা রংপুরে। সো এই মুহূর্তে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না আমার সাথে ঢাকায়। আমার যে সাংবাদিক ভাইরা আজকে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই সাংবাদিক ভাইদের কাউকে আমি চিনতাম না। আমি এখন মিডিয়া জগতে নবাগত অভিনেত্রী হিসেবে কাজ করছি বলে আজকে সাংবাদিক যে ভাইরা আছে তাদেরকে আমি চিনছি, এবং তাদেরকে আমি ডাকলে হয়তো বা তারা আসছে, রেসপন্স করছে।
কিন্তু তারা তো ওই সময় রেসপন্স করতো না। এবং আজকে আমি মিডিয়াতে কাজ করছি বলেই হয়তো আমার কেসটা নেওয়া হয়েছে। আমি যদি ওই মুহূর্তে একটা সাধারণ ছাত্রী হিসেবে আমার মধ্যে যেমন একটা ভয় ছিল, আমার মান সম্মান হারানোর যেমন একটা ভয় ছিল, আমিও তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমিও একটা শিক্ষিত মেয়ে, আমিও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি সাইকোলজি ডিপার্টমেন্টে। সো পড়াশোনা করেই তো আমি এই পর্যায়ে এসেছি। আমি আমার একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমারও তো একটা মান সম্মানের ভয় আছে, একটা ইজ্জতের ভয় আছে। সো সব কিছু ভেবে এবং আমি যদি ওই মুহূর্তে মামলা করতাম এবং সাংবাদিকদের ডাকতাম, কেউ আসতো না। এবং আমি সেই পর্যায়ে কাউকে চিনতামও না, আমি তখন একটা সাধারণ শিক্ষার্থী। সো এই জিনিসটা বললেও আপনারা ঠিক তখনও আমাকে নিয়ে ট্রল করতেন। এবং কোনো কোনো থানা বলেন, কোথাও আমার এই মামলাটা লেখা হতো না। আপনারা সেটা খুব ভালো করেই জানেন যে কত সাধারণ মানুষ আছে, কত সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। ভাই, আমার যে ভাই বোনেরা যারা অডিয়েন্সরা দেখছেন, তাদের কিন্তু কখনো বিচার হচ্ছে না। তারা প্রতিদিন এইরকম রেপ কেস বলেন বা এরকম বিয়ের প্রলোভনা দেখে বিয়ে না করে শারীরিক সম্পর্ক এগুলো দেখছেন। কিন্তু আপনারা বলেন, কারো কি মামলা নেওয়া হয়? কাউকে কি গ্রেফতার করা হচ্ছে? কত নারী তো প্রতিদিন এগুলো বলছে, কাউকে তো গ্রেফতার করা হচ্ছে না। সো আমি একটা সাধারণ পর্যায়ে সেই সময় মেয়ে, আমার ইয়াটা সেই সময় কেন মানুষ বিশ্বাস করবে বা কেন তারা অ্যাকসেপ্ট করবে? এবং অনেক সময় বলা হয়েছে যে মেডিকেল রিপোর্ট আনা হোক, মেডিকেল রিপোর্ট হলো। ওই সময় আমি একটা ছোট মেয়ে, ইন্টার কমপ্লিট করে আসা, কেবল অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি এত কিছু জানতামই না যে এটার জন্য একটা মেডিকেলে একটা টেস্ট করা যায় এবং একটা টেস্ট করলে যে এই বিষয়টা বের হয়ে আসে মেডিকেল রিপোর্ট, এই বিষয়টা আমি আসলেই জানতাম না। আমি যদি জানতাম ওই মুহূর্তে, আমি অবশ্যই ফার্স্টে যে হসপিটালে যে আগে আমি এটা টেস্ট করতাম এবং সেই কাগজটা আমি আজকে সামনে নিয়ে আসতাম যে সে যে আমার সাথে ইন্টিমেট হয়েছে কি হয়নি, যেটা আপনারা বলছেন, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে আমি তাকে ফাঁসানোর চেষ্টা করছি, এটা ভুল। আমি আজকে একটা নারী হয়ে, একটা লড়াকু নারী হয়ে, একটা প্রতিবাদী নারী হয়ে একটা সাহসী নারী পরিচয় দিয়েছি সত্য কথার বলে। আমার কি সেটা দোষ হয়ে গেছে? আমার অডিয়েন্সদের কাছে আমার প্রশ্ন, ভাই, আমি যদি আজকে এই অত্যাচারটা মুখ বুঝে সহ্য করতে করতে একদম চেপে যাইতাম, আপনারা কি খুশি হইতেন? যেই মেয়েগুলোর সাথে এই জিনিসগুলো হয়ে গেছে, সেই মেয়েগুলো তো আজকে সামনে আসতেছে না তাদের লোক লজ্জার ভয়ে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেই সাহসিকতাটা দেখিয়েছি। আমি চাইছি এই জাহিদন্তু নামের যে শয়তান, যে নরপিচাসটা, এর আসল রূপটা মানুষ জানুক। আশেপাশের যে মেয়েগুলো আছে যারা এখনো ইউনিভার্সিটি লেভেলে পড়ছে বা চাকরি লেভেলে আছে, বা নতুন ইউনিভার্সিটি পড়ুয়া যে মেয়েগুলো আসছে, তারা সচেতন হোক। তারা এই জাহিদন্তুকে যতটা ভদ্র, নম্র, ভালো মানুষ ভাবে, সেটা আসলে না। এর থেকে নিজেদেরকে সেফ রাখো। আমি এই জন্যই এর বিষয়ে মুখ খুলেছি। আমি আমার সম্মানের কথা না ভেবে, আমি আমার পরিবারের কথা না ভেবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার জীবনের কি হবে, আমি কিন্তু ভাবিনি। যেই মানুষটা আমাকে এইভাবে অত্যাচার করতে পারে, আপনারা এটা নিয়ে অনেকে হাসাহাসি করছেন যে লাভ বাইট দিয়েছে, এইসব খারাপ খারাপ কথা বলছেন, আসলে কিন্তু না। সে কিন্তু আমাকে এখানে গলা টিপে ধরেছিল, গলায় হাত জোর, এইভাবে হানজোর বলে যেটাকে, যেটা করেছে নখ দিয়ে বা গলা টিপে ধরে মারার চেষ্টা করেছে, আমার গালে মেরেছে, আমার চুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, সো আমার এখনো খুব খারাপ অবস্থা, আমি এখনো আসলে স্বাভাবিক হতে পারিনি। স্বাভাবিক হওয়ার সময়টা পেলাম কোথায়? তার ওপর আপনারা যে পরিমাণ ব্যাড কমেন্টগুলো আসলে করছেন, এটা আসলে নেওয়ার মতো না। আমি আসলে আপনাদের কাছেই প্রশ্নটা রেখে যাই যে আমি প্রথম যখন ঢাকায় পড়তে আসলাম, আমি ঢাকা শহরে কোথায় কি আছে কিছুই চিনি না। কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় কার নাম্বার। যদি আমার জন্ম ঢাকায় হতো, আমি যদি স্থানীয় ঢাকার একটি মেয়ে হতাম, তাহলে আমার এই স্টেপটা হয়তো আমি প্রথম দিকে নিতে পারতাম। কিন্তু আমি কিন্তু ঢাকার কোনো স্থানীয় মেয়ে না। এবং প্রথম পর্যায়ে আমি ধরেন যাদেরকে অনেককে কল দিয়েছি, যখন আমাকে অন্তু নির্যাতন করেছে, আমি অনেককে কল দিয়েছি, অনেক সাংবাদিক ভাইদেরকে কল দিয়েছি, আমাকে অনেকে রিজেক্ট করেছে। আমাকে অনেকে কলে বলেছে, আপু সরি, আমি আপনার এই নিউজটা ছড়াবো না, আমি আসতে পারবো না থানায়। তাহলে দেখেন ভাই, আমার সাথে এই ঘটনা হওয়ার পরেও অনেক সাংবাদিক আসতে চাচ্ছে না, অনেকে ফোন ধরছে না, আমার পাশে দাঁড়াতে চাচ্ছে না। তাহলে আমি ওই অবস্থায় যখন একজন সাধারণ শিক্ষার্থী, কোনো মডেলিং করে না, কোনো অভিনেত্রী না, একটা সাধারণ ইডেনে পড়ুয়া ফার্স্ট ইয়ারের মেয়ে, ওই সময় যদি আমি এই জিনিসটা নিয়ে কথা বলতাম, তাহলে আমার কথাটা কে বিশ্বাস করতো? কে আমার পাশে দাঁড়াতো? কে মামলা নিত? বা আমি সাংবাদিক ভাইদেরকে কোথায় খুঁজে পেতাম? আপনারা বলুন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তারপরেও আমি সেখানে সাহসিকতা দেখিয়েছিলাম। আমি তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চাইনি এবং আমি চেয়েছিলাম আমার স্থানীয় আশেপাশে যে আমার কাছের মানুষজন বা আমার পরিবার, এদেরকে আমি জানাবো। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে বলেন বা ওর চাপে পড়ে বা ওর ব্ল্যাকমেলের শিকার হয়ে এটা বলতে পারিনি। সেও তো আমাকে ভয় দেখিয়েছে যে তুমি এটা বাইরে বলতে পারবা না।
তারপরে সে কী করলো একটা পর্যায়ে, যে তারপর সে আমাকে বললো সে আমাকে ভালোবাসে এবং বিভিন্নভাবে ভালোবাসার প্রলোভনা দেখাতে শুরু করলো। সে আমাকে কখনো কলে বোঝানোর চেষ্টা করলো সে আমাকে ভালোবাসে, সে আমার সাথে সম্পর্কে থাকতে চায়, সে আমাকে বিয়ে করবে। কখনো সে আমাকে টেক্সটে করলো, কখনো সে আমার ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন ক্যাম্পাসের বাইরে কেন আসবে? তাই ক্যাম্পাসের বাইরে সে এসেছিল, এটাও সত্য। সে আমাকে বারবার এটা বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে সে আমাকে ভালোবাসে। একটা মেয়ের পিছনে একটা ছেলে যখন এভাবে ঘোরে, আপনারা যারা মেয়েরা আছেন আপনারা বলেন তো আপুরা, আপনারা কি এরকম করে ছেলেদের প্রেমে পড়েননি যে আপনার পিছনে বারবার ঘুরছে, আপনাকে টেক্সট করছে, আপনাকে কল করছে, আপনার ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকছে, আপনাকে বোঝাচ্ছে সে আপনাকে ভালোবাসে এবং সে আপনার সাথে অলরেডি একটা ফিজিক্যাল রিলেশন করেছে, মানে রেপ করেছে? সেটা তো রেপই, আমার অনিচ্ছা সত্ত্বে সে করেছে, তো সেটা রেপ। তো ফার্স্ট পর্যায়ে যেটা হওয়ার পরে যখন সে এরকম করে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করলো দিনের পর দিন, এটা একদিন দুদিনের ঘটনা না, অনেক দিন ধরেই সে চালালো, তখন আমি যখন আসলেই কোনো কিছু করতে পারছিলাম না তখন আমিও তার প্রতি ফল করি যে ঠিক আছে, সে তো আসলেই আমাকে বিয়ে করতে চায়, সে আমাকে বোঝাচ্ছে, সে আমাকে ভালোবাসে, সে চেষ্টা করছে, সে আমার পেছনে ঘুরতেছে, তখন আমি তার ফাঁদে পড়ি। প্রেম নামক যে মিথ্যা যে ফাঁদটা ছিল সেটার ফাঁদে পড়ি। এখানে আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, কিন্তু আমার মনে হয় আপনারা আসলে কমেন্ট না করে, হুজুকে বিশ্বাস না করে আসলে আপনারা আমার কথাগুলো শুনুন ভাই, ঠান্ডা মাথায় একটু আমার কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যে লিখছেন আমি আসলে বড় নায়িকা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এইসব করছি, ভাই আমার ভাইরাল হওয়ার কি আছে বলেন তো? আমি তো অলরেডি অভিনয় করছি, আমি অলরেডি আরটিভিতে সিরিয়াল করছি, বৈশাখী চ্যানেলে সিরিয়াল করছি, বিটিভিতে কাজ করেছি, নাটক করছি। আমার যা ফেমাস হওয়ার তা ফেমাস হয়ে যাচ্ছেও, আমি হয়ে গেছি ভাই। আমার এখানে আলাদা করে আমার মান সম্মান ইজ্জত সব বিসর্জন দিয়ে কেন আমাকে ভাইরাল হতে হবে বলেন? তারপরেও যদি এরকম কোনো বিষয় হতো যে আমি কোনো টিকটকার প্ল্যাটফর্মের মেয়ে বা আমার কোনো পড়াশোনা নেই, আমার কোনো ফ্যামিলি নেই, তাহলেও একটা বিষয় থাকতো। কিন্তু আমি তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা করে আসা একটা মেয়ে, কখনো কি এইসব ভাইরাল হওয়ার জন্য এইসব মানে কি বলবো যে এইভাবে কখনো একটা ঘটনা প্রেজেন্ট করে? আপনি বলেন একটা মেয়ে কোন পর্যায়ে গেলে মানে আর সহ্য করতে না পারলে কখন এভাবে আসলে নিজের সব কিছু বিসর্জন দিয়ে কথাগুলো বলে? আপনারা বলেন তো। আমি তো সহ্য করেছি, তার অন্যায়গুলো সহ্য করতে 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 যখন দেখতেছি যে একদম অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে, সে আমাকে মেরে ফেলতেছে ভাই, মেরে ফেলতেছে, লিটারেলি মেরে ফেলতেছে। এটা বিশ্বাস করেন আপনারা? আমার গলা টিপে ধরছে, আমি যদি পালায় না সে আমাকে তো মেরেই ফেলে। সে যদি ওখানে আমাকে মেরে ফেলতো দরজার ভিতরে, তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি এটাই বলতেন যে হ্যাঁ তুমি কেন গেছো, তুমি গেছো বলে তোমাকে মারছে? হ্যাঁ, আপনাদের এটা কি ধরনের কথা বলেন তো? তুমি গেছো কেন? আমি সব ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। আপনারা শুধু আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আপনারা নিজেরা অনুধাবন করেন যে কতটা সত্য কতটা মিথ্যা। আমি আসলে এখনো আমি মেন্টালি অনেক অনেক ভেঙে পড়েছি। আমি আসলে দিশেহারা হয়ে পড়েছি যে আমি আসলে কি করব। আমি যেখানে যেই নারী সমাজকে নিয়ে, যেই নারী সমাজের সচেতনতার জন্য আমি নারীর অধিকার নিয়ে কথা বলতেছি, সেই নারী সমাজের সেই মেয়েগুলোই আসলে আমার নামে খারাপ কথা বলতেছে, আমাকে কাদা ছিটাছিটি করছে। তাহলে আমি কি বলবো এখানে বলেন? যে এই সব নারীদের আসলে আমার এই জিনিসটাতে এগিয়ে আসা উচিত। ধরেন আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে এই মুহূর্তে থাকতো, সে কিন্তু একটি কথাও স্বীকার করতো না, সে চুপ করে যেত। তার সাথে যতই অন্যায় হোক, তাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, তার লোকলজ্জার ভয়ে, তার ক্যারিয়ারের ভয়ে বা যত কিছুর ভয়ে হোক, সে কিন্তু মুখ খুলতো না। শুধু আমি না, এই আমার মতো এরকম অনেক মেয়ে কিন্তু এই অন্তুর প্রেম নামক ফাঁদের শিকার ভাই। তারা হয়তো আজকে চুপ করে আছে, তারা হয়তো বা এই খবরগুলো, এই নিউজগুলো দেখতেছে, বাট মনে মনে হয়তো বা তারাও বলতেছে যে হ্যাঁ এই আপুটা সঠিক, কিন্তু তারা কিন্তু এখনও সামনে আসতেছে না, বলতেছে না। কিন্তু আপনারা যদি সঠিকভাবে তদন্ত করেন, দেখবেন অনেকগুলো মেয়ের সাথে সে এরকম প্রতারণা করেছে। সে সবসময় নিজেকে যে খুব ভালো একটা ফেস দেখায় না, খুব হাসি খুশি ফেস, খুব ভদ্র ফেস, খুব ভালো একটা মানুষ, যে তার যে ফ্যান বেস, তার তো একটা ফ্যান বেস আছে। সে যেহেতু আসলে সিঙ্গার প্লাস বিজনেস করছে, তার সাথে অনেক তার ভাই ব্রাদার আছে, তার মেয়ে ফ্যান বেস আছে, ছেলে ফ্যান বেস আছে, তারা তো এখন বলবেই, তার সাপোর্ট নিবেই, কারণ সেই ঘটনাটা তো তাদের সাথে হয় নাই ভাই। সেই যে আমি যে অমানবিক অত্যাচারটা সহ্য করলাম, রেপ্ট হলাম, তারপরে আমাকে মারলো, এই করলো সেই করলো, এই জিনিসগুলো তো তারা ফেস করে না, তারা তো তাদের ভালো সাইডটা দেখেছে। একটা মানুষ যখন একটা মানুষের শুধুমাত্র ভালো সাইড দেখে, খারাপ সাইড দেখে না, তখন তো তারা তার নামে ভালো কথা বলবেই। একটা মানুষ মনে রাখবেন, কখনো সবার কাছে ভালো হতে পারে না। সে যদি আপনার কাছে ভালো হয়, যদি একটি মেয়ের কাছে ভালো হয়, সে আরেকটি মেয়ের কাছে খারাপ হতেও পারে।
হ্যাঁ, একটি মানুষ কখনোই দুধে ধোয়া তুলসীর পাতা হতে পারে না। প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভালো দিক খারাপ দিক আছে না, সেরকম যে আপনারা যে ভাবতেছেন যে জাহিদ অন্তু খুবই ভালো মনের মানুষ, খুবই দুধে ধোয়া তুলসীর পাতা, এত ইনোসেন্ট চেহারা, এত ভালো মানুষ, আর পৃথিবীতে দুইটা হয় না। কিন্তু ভাই আমি তো তার নিকৃষ্ট রূপটা আমি দেখেছি। আমি তো এই দেখেন আমি নির্যাতনগুলো সহ্য করছি ভাই, আমাকে মারছে, মেরে ফেলতো ভাই। হ্যাঁ, তাহলে আমি এখানে আর কি বলবো? আমি আরও কিছু আসলে কমেন্ট পড়বো, আমি আপনাদেরকে আসলে এগুলো প্রমাণ দিতে চাই যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি এটা অবশ্যই আশা করবো আপনাদের কাছে। মানে কমেন্টে অনেক কিছুই দেখলাম যে নিজে থেকে শুয়ে পড়েছে, তারপরে আচ্ছা যে নিজে থেকে শুয়ে পড়েছে যে বিষয়টা আমি বলি। প্রথম দিকে যে যে আমাকে ফার্স্টে সে রেপ করেছে, সে আমাকে যে গিটার শেখানোর নামে তার বাসায় ডেকেছিল, তার বাসা পুরো ফাঁকা ছিল। তো ওই মুহূর্তে যখন আমি বের হতে চেয়েছিলাম, সে বারবার বলছিল বসো বসো, আমার স্টুডেন্টরা আসবে বলে সে একটা পর্যায়ে দরজাটা বন্ধ করে সে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এখন আপনারা বলেন ভাইয়া, একটা ছেলে যখন দরজা টরজা সব বন্ধ করে বারবার আমার সাথে মানে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, একটা মেয়ে কতক্ষণ কিভাবে আটকাবে বলেন তো? যদি আমি ওই ফ্ল্যাটের মধ্যে আমি চিল্লাই, কে আসবে? কে আসবে আপনারা বলেন? ঠিক আছে, সো এইভাবে সে মানে একটা মেয়ে চাইলেও তো সেটা থামাতে পারে না। অনেকবার আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি, মুখে বলেছি, হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, অনেকবার ধাক্কাধাক্কি করেছি, এবার তারপর তো সে করেছে আমার সাথে। এখন সেটা একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আমি দেখলাম যে সে আমাকে আসলে বিয়ে করার মতো মানুষই না, তখন আমি জানতে পারি যে আরও কিছু মেয়ের সাথেও সেই রকম একটা ফিজিক্যাল সম্পর্কে আবদ্ধ আছে। সেই মেয়েগুলো আমি জানি না কি জন্য মুখ খুলতেছে না, তবে আমি সেই সব আপুদেরকে আসলে আহ্বান জানাচ্ছি, আপুরা, আপু দেখেন, একটা মেয়ের আসলে ইজ্জতটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনার ইজ্জত যদি এই জাহিদ অন্তু নিয়ে থাকে, আপনাকে যদি ছোট করে, আপনাকে যদি বিয়ের প্রলোভনা দেখে আপনাকে ইউজ করে, অ্যাবিউজ করে ভাই, হ্যাঁ, আপনার আসলে মুখ খোলা উচিত সম্মানের কথা না ভেবে। আমি তো ভাবিনি, আমি তো অকপটে সত্য কথা বলেছি। আমার সব থেকে বড় ভুল হয়েছে এখন সত্য কথা বলা। ভাই, মানুষের সত্যর যে দাম নাই তার প্রমাণ আবারও হচ্ছে। আমি সত্য কথা বলেছি বলে আপনারা আজকে আমাকে অপরাধী সাব্যস্ত করতেছেন। এক হাতে কখনো তালি বাজে না ভাই। আমি আপনারা যে বলতেছেন আমি নিজে থেকে শুয়ে পড়ছি, নিজে থেকে এটা করছি এটা করছি, এটা তো ভুল ভাই। আমি নিজে থেকে শুয়ে পড়ছি আর সে আমার উপর কোনো অত্যাচার করে নাই, মানে তাকে কি আমি ফেলায় নিজে শুয়ে পড়ছি বিষয়টা এরকম? সে তো আমার উপর আক্রমণ করছে। আচ্ছা যাই হোক, সেই সব বিষয়ে গেল। আপনারা যে বলছেন দর কষাকষি ঠিক হয়নি, তাই হয়তো বা সে এসে করেছে। ভাই, আমি কোনো প্রস্টিটিউট না, আপনাদেরকে ক্লিয়ার করি। আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমি একটা শিক্ষিত মেয়ে, একটি ভালো ফ্যামিলির মেয়ে, যার লোকলজ্জার ভয় আছে। সে কখনো আসলে প্রস্টিটিউট হতে পারে না। কখনো তার সাথে কোনো প্রকার বিন্দুমাত্র 1 টাকার বিনিময়েও তার সাথে শোয়া বা এই কোনো সম্পর্কে আমি ছিলাম না। সে কখনো এটা সম্ভব না, এটা সত্য না। এটা মানে আমি তার সাথে কখনো 1 টাকার বিনিময়েও কোনো প্রকার মানে সম্পর্কে থাকিনি। সো আপনারা এটা বলতে পারেন না যে দর কষাকষি হয়নি, টাকার লেনদেন ঠিকভাবে হয়নি বলে মেয়েটি আসলে এই পর্যায়ে এসে কথা বলতেছে। প্রথম থেকে আমি এটা শিকার হয়েছি। তারপরে যখন দেখলাম যে ছেলেটি আমাকে বিয়ে করার মতো না, প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তো আমার সাথে সম্পর্কে গেল, মানে ফার্স্টে রেপ করার পরে সে আমার সাথে সম্পর্কে গেল। তারপর আমি যখন জানতে পারলাম যে সে আরও কিছু মেয়েদের সাথেও এরকম সম্পর্কে জড়িত এবং সে বিয়ের জন্য অস্বীকার জানাচ্ছে, আমি যখন তাকে বললাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন না, তখন যখন সে অস্বীকার করলো, তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমার আসলে এই সম্পর্ক থেকে সরে আসা উচিত, মিউচুয়ালি সরে আসা উচিত। তা আমি তখন তার সাথে কন্ট্যাক্ট অফ করে দিই। যে ছেলে আমাকে বিয়ে করবে না, আমার তো ভাই ছেলের অভাব পড়ে নাই ভাই। হ্যাঁ, আমি আসলে পচে যাই নাই। দেখেন, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি দেখতে খুব একটা খারাপ না, সব পাশ দিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি অভিনয় করছি, আমার জীবনে আসলে ছেলের অভাব হবে না, আমি ওটা মনে করি, বিশ্বাস করি। তো এমন কিছু না যে আমার ওকেই বিয়ে করতে হবে, ওকেই পেতে হবে, বিষয়টা এরকমও না যে আমি ওর নামে মানে ওর সাথেই পড়ে থাকবো ওর এত খারাপ ব্যবহারের পরেও। সো আমি তখন মুভ অন করার চেষ্টা করি, আমি তার সাথে যোগাযোগ করি না। কিন্তু তারপরে দেখা গেছে যে আমি তো কাজ করতেছি, সে কিছু বিজনেস প্ল্যান করছে। এখন দেখা যায় ভাই, আমাদের সবার সাথে কাজ করতে হয়। আমরা যখন মডেলিং করি, আমরা প্রোডাক্ট শ্যুটের কাজ করি, বা আমরা ধরেন অভিনয় করি বিভিন্ন নাটকে, এখন তার সাথে ধরেন আমার সম্পর্ক বিচ্ছেদ হতেই পারে, ব্রেকআপ হতেই পারে। আপনি অলরেডি আপনারা হয়তো দেখেছেন, মিডিয়াতে আপনারা অনেকেই তো দেখেছেন
যে যারা পূর্বে স্বামী স্ত্রী ছিল, ডিভোর্স হয়েছে, তারপরেও তারা কাজের পারপাসে একসাথে এসেছে, একসাথে ইন্টারভিউ দিয়েছে বা তারা আলাদা করে মিট করেছে। এরকম অনেক কাপল আছে। আপনি বলতে পারেন সাকিব খান, বুবলি, অপু বিশ্বাস, আপনি বলতে পারেন তাহসান মিথিলা, আপনি বলতে পারেন অনেককে বলতে পারেন যাদের পূর্বে সম্পর্ক ছিল, তারা আলাদা হয়েছে, তারপর তো তারা কাজের শর্তে একসাথে দেখা করেছে, কাজ করেছে একসাথে, তাই না? তো আমি এমন একটা সেক্টরে আছি ভাই, যেখানে আমার শত্রুর সাথে আমাকে কাজ করতে হবে, আমার বন্ধুর সাথে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? সেই কাজের প্রেক্ষাপটে সে আমাকে বললো, নক করলো যে আপনি আমার, যেহেতু আপনি ভালোই মডেলিং করছেন, কাজ করছেন, সো আপনি আমার প্রোডাক্টে শ্যুট করেন। সে আমাকে প্রোডাক্ট শ্যুট করবেন, এই বিষয়ে কথা হয় তার সাথে। সো এখন আপনারা অনেকে বলতেছেন আপনি কেন গিয়েছেন। আমি তো ক্লিয়ার করেছি যে ভাই মিডিয়াতে এরকম অনেক মানুষের থাকে, তাই বলে কি আমি কাজ করবো না? আর আমি এমন একটা প্রফেশনে আছি যে আমার সবার সাথে কাজ করতে হবে, ঠিক আছে? আমি প্রফেশনের জায়গা থেকে কাজ করতে চেয়েছি তার সাথে। কিন্তু আমি যখন আসলেই তার সাথে মানে আমি কিছু আসলে স্ক্রিনশট একটু দেখাবো। আচ্ছা, আমি বলেছি যে আমার প্রাইভেসি প্রচুর পরিমাণে মেনটেন করা হয়েছিল, সেও করতো। আমি তাকে অন্য নামে সেভ করে রেখেছিলাম, যেহেতু তারও একটা মানে প্রাইভেসি ছিল, আমার একটা প্রাইভেসি ছিল। এই যে এটা হচ্ছে তারই কিন্তু প্রোফাইল, তার একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এইখান থেকে আসি, এগুলো তো অলরেডি সে ডিসঅ্যাপিয়ারিং করে ভ্যানিশ করে দিয়েছে, আমারও থেকেও চ্যাট ডিলেট হয়ে গেছে। সো জাস্ট আমাদের ফোন কলে কথা হয়েছিল যে সেদিন আমরা দেখা করব, আমি জাস্ট বলছি আপনি তো লোকেশন দিলেন না। সে আমাকে বললো ওই নাম্বারে নক দিন। সে দেখেন কতটা প্রাইভেসি মেনটেন করে, যে ওই নাম্বারে নক দিন বললো। দেন আমি কিন্তু বললাম যে ওই নাম্বার আমার কাছে, দেখেন ওই নাম্বার নাই আমার কাছে, ওই নাম্বারটা দিন আমাকে, মেবি ব্লক করে রাখছি। হ্যাঁ দেখেন, এই যে ব্লক করে রাখছে, দেখেন আমি যে তাকে নিজে থেকে ইগনোর করি, এটা তো আপনারা ক্লিয়ার ভাই। গুড, দেখেন সে যদি না চাইতো, সে আমাকে তার এক্স্যাক্ট বাড়ির লোকেশনটা কিভাবে দেয় বলেন? গুলশান 2, রোড নাম্বার 100, হাউস নাম্বার 29। আসুন দেখুন। হ্যাঁ, এই যে 3টার সময় চ্যাটিং করতেছে। আমি তখন লিখছি ব্লকে থাকাটা ভালো, এইটা লোকেশন। আসুন দেখেন, আমি যদি নিজে থেকে তাকে ফাঁসাতে চাইতাম, তার সাথে ইন্টিমেট হতে চাইতাম, বা নিজে থেকে শুয়ে পড়তাম, তাহলে আমি কখনোই এই কথাটা লিখতাম না যে আমি আপনার বাসায় মিট করতে চাই না। আমি তাকে বলেছি আমি কিন্তু আপনার বাসায় যাব না, আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থাকলে ওখানে আসুন। ভাই এইটাই প্রমাণ করে যে আমি তাকে কোনো নিজে থেকে শুয়ে পড়েনি, কোনো ফাঁদে ফেলতে চাইনি। আমার শুধুমাত্র নিয়াত ছিল তার সাথে প্রোডাক্ট শ্যুট বা ফটোশ্যুট, যেটা বিজনেস পারপাস প্রফেশনের কাজে থাকা। হ্যাঁ, সো তারপরে আমি এটা বলেছি এবং আমি এটাও লিখেছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে আপনারা বুঝতেই পারতেছেন যে অপ্রীতিকর বলতে আমি কি বোঝাচ্ছি, যে সেটা যে আগে করেছে আমার সাথে যৌন নির্যাতন, হ্যারাসমেন্ট, হেনস্থা, যেটাই আপনারা বলেন, সেই জিনিসটা যাতে আবার না হয়, আমি এটা ক্লিয়ার করছি। তারপর আমাদের কথা হয়, কই আপনি? সে বললো যে আমি আসতেছি। তারপর আমাকে বললো কই আপনি? আমি বললাম যে পিঙ্ক সিটির পাশের পার্কটাতে বসে আছি। তো বলতেছে আচ্ছা আমি রওনা দিয়েছি। মানে সে তার বাসায় ছিল না, সেদিন সে বাসা চেঞ্জ করতেছিল। বাসা চেঞ্জ করতেছিল, তাই জন্য সে আমাকে বলল যে আসেন, অফিসে আসেন। আসার পর আমি দেখি যে তার বাসায় আসলে সে নেই। হ্যাঁ, তো তারপরে দেখেন, এই যে আমি বাসার শিফট, এখানে তার সাথে আমার কিছু কথা হয়েছে যে দেখেন আমি আপনার অফিসে 4:30 থেকে 5:30 পর্যন্ত ওয়েট করেছি। আমি যাওয়ার পর একটা জিনিস দেখেছি, আমি এটা ক্লিয়ার করছি, দাঁড়ান। আরে আমি ব্যস্ত, এই যে বাসা শিফট করেছি, আজ না করলে হতো না। তারপর দেখেন তার সাথে আমার কলে কথা হয়েছে, দেন আমি আবার তাকে কিন্তু ব্লক করে দিয়েছি। দেখেন সে কিন্তু আমাকে কলে বলেছে যে আপনি আসুন, দেখতেই পাচ্ছেন। ভাই দেখেন, আমি কিন্তু নিজে থেকে তার সাথে কোনো প্রকার মানে যে ইন্টিমেটও হতে যায়নি, নিজে থেকে কিন্তু তাকে আমি বিপদেও ফেলতে চাইনি। আমি কিন্তু সতর্কতা অবলম্বন করেই কাজ প্রফেশনাল জায়গা থেকে থাকতে চেয়েছিলাম, যার কারণে আমি তাকে বলেছিলাম যে ভাই অফিস বাসা কোথাও না, যে চলেন রেস্টুরেন্টে যাই। এমনকি আমি পিঙ্ক সিটির পাশে যে মানে মাঠটাতে বসেছিলাম, সেখানে আমি বলেছি যে আপনি এখানে আসেন। সে আসেনি, তার উদ্দেশ্যই হচ্ছে তার বাসায় নিয়ে যাওয়া। তো আমি যখন হচ্ছে আবারও সে বললো আসুন, আমি তার বাসায় গেলাম। বাসায় বলতে আসলেই অফিস ছিল, মানে অফিসে বলেছিল, অফিসের ভিতরেই তার বাসা ছিল। সে নতুন গুলশানে বাসা শিফট করেছে, বাসাটাইতে তার অফিস আছে, বাসা আছে, প্রোডাক্ট ফটোশ্যুটের স্টুডিও আছে, মানে সব কিছুই তার বাসার মধ্যে সে করেছে। তারপরে সে কাজের প্ল্যান করার নামে বসে এবং একটা পর্যায়ে সে বাসার দরজা বন্ধ করে, তার রুমের দরজা বন্ধ করে
এবং রুমের দরজা বন্ধ করার পরে সে আবারও হচ্ছে সেম কাজটা, যে ফার্স্ট দিন একদম যে তার বাসায় গিটার শেখানোর যে নাম করে সে আমাকে নিয়ে যেভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই জিনিসটা আবারও সে প্রয়োগ করার চেষ্টা করে। সে যেহেতু আমি তার সাথে আর কন্ট্যাক্ট করছি না, কথা বলছি না, সে আবার বলেছে সম্পর্কটা সে ঠিক করতে চাই। সেই হ্যাঁ, আমি যেহেতু তাকে রেসপন্স করছিলাম না, তো তারপরে সে দরজাটা আসলে বন্ধ করে আবার আমাকে খুব জোর জবরদস্তি করে ফিজিক্যাল হওয়ার জন্য। আমি হতে চাই না। একটা পর্যায়ে সে আসলে মারামারি স্টার্ট করে, আমার গলা চেপে ধরে, মারতে ধরে। তো এবং সে আমার সাথে যে সম্পর্ক আছে এটাও সে কোথাও আসলে বলতে চায় না। এটা নিয়েও তার ভাই জানাজানি হলেও সে এটা নিয়েও অনেক অ্যাগ্রেসিভ হয়। সব কিছু মিলাই ঝিলায় আর কি সে আমাকে অনেক অত্যাচার করে, মারে। ভাই আমি আসলে এটার বিচার চাই। এখন আপনারা অনেকে বলতেছেন যে সব বিয়ে করার জন্য কার সাজিয়ে এই সে। ভাই আসলে জাহিদন্তু এই দেশের কে হয়ে গেছে বলেন তো ভাই, যে ওকে বিয়ে করার জন্য আমি এতগুলোকে নাটক সাজাবো, এতগুলো কাহিনী সাজাবো? কে ভাই বলেন? সে এরকম কেউ না যে তাকে বিয়ে করার জন্য আমি একদম পাগল হয়ে যে এইসব মিথ্যা কথা সাজাবো। এবং আমি তো এখন আর তাকে বিয়ে করতেই চাই না। আমি তো তাকে বিয়ে করতেই চাই না। কেন চাই না ভাই বলেন? আমি তো বুঝতে পারলাম এইসব ঘটনার পর যে সে আমাকে আসলে ভালোই বাসে না। একটি মানুষ যদি একটি মানুষকে ভালোবাসে, সে কখনো তার গায়ে হাত দিতে পারে, তাকে নির্যাতন করতে পারে, তার অনিচ্ছা সত্ত্বেও তার সাথে ফিজিক্যাল হতে চায়? কোনোদিন হতে চায় না। তাকে তো সে বিয়ে করবে। সো যখন দেখলাম যে সে বিয়েও করবে না, তখন আমি আসলে দেখতেছি যে এই ছেলেটা যদি এখন আমাকে বিয়ে করে, তাহলে সে আমাকে বাসায় নিয়ে যে আবার নির্যাতন করবে, আবার মারতে পারে, মারতে মারতে মেরেও ফেলতে পারে, বা সে ডিভোর্স পেপারে সাইন করার জন্য সে আমাকে আবারও অমানবিক নির্যাতন করতে পারে। মারতে মারতে হয়তো বলতে পারে যে তুই এখানে সিগনেচার কর, এখানে সিগনেচার না করা পর্যন্ত তোকে মারতেই থাকবো। তাহলে আমি যেখানে জানি যে সে একটা পশু, সে কথায় কথায় মেয়েদের গায়ে হাত দেয়, সে তার স্বার্থে আঘাত লাগলে বা যে কোনোর জন্য হলেও সে একটা মেয়েকে মারতে পারে, মেরে ফেলতে পারে, সে এতটা অ্যাগ্রেসিভ, সে এতটা আসলে ক্র্যাক্ট বলতে পারেন। একটা মানুষ স্বাভাবিক হলে একটা সম্পর্কের মত অমিল হতেই পারে, যেটাই হোক ভাই, সে তো কাউকে মারতে পারে না। আপনারা বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন ভাই, একটা মানুষ মেন্টালি কতটা ক্র্যাক্ট হলে, কতটা মানে অমানুষ হলে, পশু হলে সে একটা মেয়েকে মারে? মারার অধিকার সে কোথা থেকে পায়? তাকে কে দিয়েছে আসলে মারার অধিকার? আপনি বলেন তো, সে আমাকে কেন মারলো? তারপর যখন সে মারামারি করলো, এত কিছু হলো, এরপর আমি যখন আমার ভাই ব্রাদার যাকেই হোক পাশে পেলাম, আমি তার বাসার নিচে গেলাম। তার সিকিউরিটিসরা বললো সে বাসায় নাই, বাট সে অলরেডি লাইভ করতেছিল, গান করতেছিল। আমরা তো আসলে ফেসবুকে দেখতেছিলাম যে সে লাইভে। এরপরে আমি আসলে থানায় যেয়ে তার নামে মামলা করে, যৌন হেনস্থার একটা মামলা করা হয় প্রাইমারি লেভেলে। আমি আসলে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ভাই, আমি এই বয়সে আমি কখনো কোর্ট কাচারি, পুলিশ, ডাক্তার এসব কিছু ফেস করি নাই। আমার কোনো অভিজ্ঞতা নাই ভাই। আপনারা যে বলছেন সব নাটক, সব বানানো গল্প, স্ক্রিপ্ট, হ্যাঁ, এগুলো আমার জীবনে ভাই ফার্স্ট টাইম। আমি কখনো এগুলো ফেস করি নাই, আমি জানি না। যার কারণে আমি একটা মানসিক বিপর্যস্ত অবস্থায়, হ্যাঁ, অনেক কিছু বলেছি, অনেক এলোমেলোভাবে অনেক কথা বলেছি, যার কারণে আপনারা প্রত্যেকটা কথা নেগেটিভিটি বের করে এখন আমাকে দোষী সাব্যস্ত করতেছেন। আমি যদি প্রি প্ল্যান্ড করে এত কিছু করতাম তাহলে তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তো এরকম কিছুই করিনি। সে আমার প্রাইমারি লেভেলে যা কিছু করেছে আমি সেটা একটা স্টেপ নিয়েছি মাত্র ভাই। আমি কোনো নাটক সাজাইনি, কোনো নাটক বানাইনি। আমি নিজেকে রক্ষা করতে চেয়েছি ভাই। আজকে মনে হচ্ছে কি আমার আসলে নিজেকে রক্ষা করাটা অপরাধ হয়ে গেছে ভাই। হ্যাঁ, আজকে যদি আমাকে তারা বাসার ভিতর মেরে ফেলতো, এই দায়ভার কে নিত? তখন তো আপনারা কি বলতেন? তখনও কি বলতেন এই মেয়েটা নিজেই গেছে তাই মরছে? মানে একটি মানুষ যদি মানুষকে খুনও করে ফেলে, তাও কি তার বিচার হবে না? আমি কোন সমাজে বাস করতেছি? আমি কাদের আত্মসম্মান নির্যাতন, নারীদের নির্যাতন নিয়ে কথা বলতেছি, সেই নারী সমাজ আজকে চুপ করে। আমি ধিক্কার জানাই এই নারী সমাজকে, আমি ধিক্কার জানাই এই সমাজকে, এই সমাজ ব্যবস্থাপনাকে। আজকাল যে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, এই কমেন্টগুলো তো আসলে কেনা যায়, এই কমেন্টগুলো তো মানুষ বিভিন্নভাবে, এটা কি, এই কমেন্টগুলো কেনা যায়, কমেন্টগুলো বানানো যায়, এগুলো করছে তারা, বিভিন্নভাবে করছে। যেখানে আমি এতগুলো সত্য কথা বলতেছি, আমার সত্যের কোনো দাম নাই ভাই। আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে এগুলো সব মিথ্যা। যদি মিথ্যাই হইতো তাহলে কেন তাকে অ্যারেস্ট করলো ভাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, পুলিশ কেন তাকে অ্যারেস্ট করবে বলেন? যদি আসলে বিষয়গুলো মিথ্যাই হইতো তাহলে তার ভাই কেন আমাকে বললো যে তুমি মিউচুয়াল করো?
তার ভাই তো জানে যে তার ছোট ভাই, তার বড় ভাই জানে যে তার ছোট ভাই এরকম বিভিন্ন মানে অকাম কুকামের সাথে লিপ্ত। সে নিজেও বলেছে যে আমি আসলে বোন খুবই লজ্জিত। সে একটা সময় বললো যে ঠিক আছে মিউচুয়াল করি আমরা। সে আমাকে 1 লাখ টাকার বিনিময়ে অফার করলো, 1 লাখ টাকা দিয়ে আমার মুখ ধামাচাপা দিতে চাইলো। আমি ওই সময় আসলে কিছু বুঝতে পারতেছিলাম আমি কি করব। তো সবাই ওই সময় বলতেছিল যে আপনি ধানমন্ডি থানায় কেস করেন, আপনি এটা করেন সেটা করেন, ঠিক আছে, বিভিন্নভাবে আমাকে পুরো পাজেল্ড করে ফেলছে ভাই ওই সময়। হ্যাঁ, যে আপনি যেহেতু সে আগে ধানমন্ডি থানায় ছিল, ধানমন্ডি থানায় আপনি কেস করেন, আপনি এখানে তো এটার কোনো সত্যতা নাই, এটার কোনো এটা নাই, এভিডেন্স নাই, এই সেই অনেক কিছু বলে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছিল। আমাকে টাকা অফার করলো, আমি টাকা নিতে চাই নাই ভাই। তারপর সে জোর করে আমাকে 1 লাখ টাকার নাম করে 45,000 টাকা ওই সময় আমাকে পূবালী ব্যাংকে সে ট্রান্সফার করলো। পরের দিন সে বললো যে আমি বাকি টাকা তোমাকে দিব, তুমি আমার ভাইকে আগে ছেড়ে দাও, তুমি সিগনেচার করো, তুমি মামলা তুলে নাও। তো তারপরে আমি আসলে সকালে আবারও বিষয়টা নিয়ে ভাবতেছিলাম। আমার আসলে মন সায় দিচ্ছিল না ভাই। আমি খালি মনে হচ্ছিল যে আমি যদি আজকে এই 1 লাখ 2 লাখ বা যেই কয় টাকার জন্য আসলে বিক্রি হয়ে যাই না কেন, আমার নৈতিকতা, আমার বিবেকের দংশন থেকে ভাই আমি বাঁচতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রথম অবস্থায় যখন অসহায় ছিলাম, একটা সাধারণ ছাত্রী ছিলাম ইডেনের, তখন আমার আশেপাশে কেউ ছিল না। তখনও আমি চুপ করেছিলাম ভয়ে, লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, বা কেউ ওই সময় আমার পাশে দাঁড়াতো না ভাই। ওই সময় চুপ করেছিলাম। বাট এখন আজকে যখন আমার সাংবাদিক ভাইরা আমার পাশে আমার বড় ভাই হিসেবে, আমার গার্জেন হিসেবে আকাশ রঞ্জন দাদা আমার পাশে সহ আরও যারা ভাই ব্রাদার যারা আছে, যারা আমাকে সাপোর্ট করছে, আমি যদি এই সময় চুপ করে যাই ভাই, এই পশুটার কোনো দিন কোনো প্রকার শাস্তি হবে না। সে যে কতটা মানে অমানুষ এটা কেউ জানতে পারবে না ভাই, ধামাচাপা দেওয়া হবে। আমি সেই জায়গা থেকে এখন মুখ খুলেছি। সেই সময়টা আমার জন্য সঠিক ছিল না। যেই সময়টা প্রথমবার সে আমাকে রেপ করেছে, প্রথমবার যে ঘটনাটা আপনি বারবার বলছেন সবাই, যে প্রথমবার কেন, যেদিন তোমার সাথে গিটার ক্লাসের নামে তোমাকে বাসায় রেপ করলো, সেই সময়টা তুমি কেন বললে না? সেই সময়টার ব্যাখ্যা হচ্ছে এটাই ভাই। ওই সময় আমি কাউকে চিনতাম না, থানা, ওসি, আদালত কাউকে চিনতাম না। এবং আমি এখন মিডিয়ায় কাজ করি বলে আমার এই যে মামলাটা এটা নেওয়া হয়েছে, এটা নিয়ে ভাই ব্রাদার্সরা কথা বলতেছে, সাংবাদিক 2-5 জন যে ভাইরা আছেন তারা কথা বলতেছে। কিন্তু আমি ওই যে নর্মাল মেয়েটা থাকা অবস্থায় যদি এই কথাটা বলতাম, তারা তো এটা নিতই না, উল্টা আমাকে হয়তো বা তারা গায়েবও করে দিতে পারতো, মেরেও ফেলতে পারতো ভাই, সত্যি করতে পারতো ভাই। যে মানুষ মানে 19-20 হলেই মারতে পারে, সে তখন ওই অবস্থায় যখন আমার পাশে কেউ নাই, তখন তো আমাকে মেরে ফেলা কোনো ব্যাপারই না, তার স্ক্যান্ডেল যাতে না হয় এটা আটকানোর জন্য। তো আমার মনে হচ্ছে যে আসলে আমি যখন সত্য কথাগুলো বললাম, হয়তো একটু এলোমেলো করে বলেছি, যে আমার মানসিক অবস্থা এখনো ভালো না। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি কতটা ক্লান্ত, আমি ঠিকভাবে ঘুম হয়নি আমার ভাই। আমি 3 দিন ধরে আসলে ঘুমাই না। কখন যে সকাল হয়ে যায়, কখন রাত হয়ে যায়, এই যে কোর্ট কাছারি এইসব করতে করতে, আপনারা জানেন যে একটা মামলা করলে এটার পিছনে কতটা দৌড়াদৌড়ি করতে হয় ভাই। আমি একাই লড়তেছি। আমার পাশে কে আছে? আমার সাংবাদিক ভাইরা, আমার আকাশ রঞ্জন দাদা যে ডিরেক্টর, উনি আছে। এছাড়া আমার পরিবারও কিন্তু আমার পাশে নাই। আমি একাই এই সব কিছু হ্যান্ডেল করতেছি ভাই। কতটা সাহস লাগে একটাবার ভাবছেন আপনারা? কতটা সাহস, মনোবল থাকলে একটা মেয়ে আসলে একাই সব কিছু হ্যান্ডেল করে? আপনি বলেন। চাহিদন্তু তো বড় ভাই আছে, তার বড় ভাই সারাদিন রাত তার পিছনে দৌড়াচ্ছে, তার রবিন ভাই আছে, তার আরো ফ্যান বেস দৌড়াচ্ছে, আরও তার কে দৌড়াচ্ছে আমি জানি না, বাট তার পরিবার তো দৌড়াচ্ছে। কিন্তু দেখেন আমি কিন্তু একাই ভাই সব কিছু করতেছি, একাই দৌড়াদৌড়ি করতেছি। আমার মানসিক অবস্থাটা কি লেভেলে হইতে পারে ভাই বলেন তো? আপনারা বলেন, আপনারা দেখছেন প্রশ্ন। এই সময় আমি আসলে আমি কি বলবো বলেন? আমার কি এখন ভুল হয়েছে সত্যগুলো বলা? আপনারা বারবার একটা কথা বলতেছেন, কেন গেছেন? আরে ভাই, আমরা তো এখন মডেলিং করি, আমরা প্রোডাক্টের ফটোশ্যুট করি, হ্যাঁ, আমি প্রমোশনের কাজ করি ভাই, এটা আমার পেশা। আমি পেশার জায়গা থেকে আমি যদি কাজ করতে যাই, এটা কি আমার দোষ বলেন? এবং আমি তো তাকে অ্যালার্টও করছি যে আপনি আমার সাথে এই ধরনের কিছু করতে পারবেন না। সে আমাকে সেটা নিশ্চয়তা দিয়েছে বলেই তো আমি গিয়েছি ভাই। নিশ্চয়তা না পেলে কি কেউ যায়? আপনি বলেন, আপনারা বলেন, প্রশ্ন রেখে গেলাম। ঠিক আছে, আপনারা বারবার এই যে প্রেমের সম্পর্ক টানতেছেন, আরে প্রেমের সম্পর্ক তো পরে হয়েছে ভাই, আগে তো সে করছে আমার সাথে। প্রেমের সম্পর্ক দিয়ে কেন ধামাচাপা দিচ্ছেন আপনারা বিষয়টাকে? যেখানে আপনারা যতই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকেন, যতই স্বামী স্ত্রী থাকেন, একটি মেয়ের অনিচ্ছা সত্ত্বে যদি একটি পুরুষ তার সাথে শারীরিক মিলন করে, এটা তো রেপ ভাই। নিজের বউকেও যদি এইভাবে অনিচ্ছা সত্ত্বে করে, এটাও রেপ। তাহলে সেখানে তো আমি তার বিবাহিত স্ত্রী না, আমি তো তার গার্লফ্রেন্ড ছিলাম। গার্লফ্রেন্ড
থাকার আগেও, তার ফার্স্টে তো আমি স্টুডেন্ট ছিলাম, সে তো আমার স্টুডেন্ট অবস্থায়, টিচার স্টুডেন্ট থাকা অবস্থায় সে আমার অনিচ্ছা সত্ত্বে সে আমার সাথে যে যেটা করেছে সেটা তো রেপ ভাই। তাহলে আপনারা কেন এখানে প্রেমের সম্পর্ক টানতেছেন? সেই সময় তো প্রেমের সম্পর্কই হয়নি আমার তার সাথে। আমি তো বলতেছি ওই পরিস্থিতিটা আমার তখন অনুকূলে ছিল না ভাই। আমি কাকে যে বিচার দিতাম বলেন? ফেসবুকে লাইভ করলে সেই সময় তো আপনারা কাদা ছোড়াছুড়ি করতেন, সেই সময় তো আপনারা হাসতেন। যে বিষয়টা এখন হয়েছে আপনারা সিরিয়াসলি নিয়েছেন, ওই সময় তো সিরিয়াসলি নিতেনই না আপনারা। তাহলে আমি যখন আমার নিজের পজিশন ক্রিয়েট করে সবকিছু অনুকূলে নিয়ে এসে যখন আমি উন্মোচন করলাম বিষয়গুলোকে, এটা কি আমার দোষ হয়ে গেল বলেন? আজকে যদি আমি এইসব সহ্য না করতে পেরে সুইসাইড করতাম, আপনারা কি খুশি হইতেন বলেন? আপনারা যে সবসময় বলেন ইডেন মানেই বিনোদন, ইডেন মানেই ঝামেলা, ইডেনের মেয়ে মানেই সমস্যা। ভাই কেন ইডেনকে আপনারা সবসময় এখানে দোষারোপ করেন? আমার শিক্ষা প্রতিষ্ঠান কেন খারাপ? এটা খারাপ না ভাই, আমি এটা শিকার হয়েছি। আপনারা তো কখনো আমার পরিস্থিতি থেকে নিজেকে বিচার করতেছেন না, অমানুষের মতো কথা বলতেছেন। আপনারাও জাহিদ অন্তুর ফ্যান বেস হইতে পারেন, তার গান ভালো লাগতে পারে, তার গান ভালো লাগা মানে সেই ব্যক্তি মানুষটাও যে আসলেই ভালো, যে মানুষ, যে একটি ভালো মানুষ সেটা তো হতে পারে না ভাই। তার কণ্ঠ ভালো হতে পারে, তাই বলে কি সে ভালো মানুষ? আপনারা বলেন তো, যেই মেয়েগুলো তার অন্ধভক্ত, সেই মেয়েগুলো যদি বলে যে ভাইয়ের গান ভালো লাগে, মানুষটি ভালো, আমরা বিশ্বাস করি না। আরে ভাই আপনি কি ব্যক্তি মানুষ হিসেবে তার সাথে মিশে দেখছেন? তার সাথে থাকছেন, ঘুরছেন, ফিরছেন, কথা বলছেন? সে কখনো আপনাকে তার আসল রূপ দেখাইছে? আপনি তো তার হাসি মাখা মুখটা দেখছেন। এই হাসি মাখা মুখের পিছনে তার যে একটা ভয়ঙ্কর মানুষ আছে, সে যে মারতেও পারে, মেরেও ফেলতে পারে, এই রূপটা কখনো আপনারা ফেস করছেন? কোনো মেয়ে ফেস করছেন? এই যে এই মেয়েগুলো যে এই যে বিভিন্ন কথা বলতেছে, ভাই আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি তো লোকলজ্জার ভাই একটা কথাও বলতেন না। সেখানে তো আমি তাকে গ্রেপ্তার করাইছি, সে তো জেল খাটছে ভাই, একদিন দুদিনের জন্য হলেও তো জেল খাটছে। সে আমার এটা যদি মিথ্যা হইতো তাহলে তার ভাই কেন মিউচুয়াল করতে চাইতো? আমাকে তো সে টাকা দিয়ে মিউচুয়াল করতে চাইছে। প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি সব যা বলার বলছি ভাই, আমি আসলে এরপর আর কিছু বলতে চাই না। এখন আসলে আপনারা বিচার করেন এটা আসলে কি করা উচিত, কি হওয়া উচিত। আমি শুধু তার সর্বোচ্চ আসলে শাস্তি কামনা করি। আমি সচেতনতা তৈরি করতে চাই আমার আশেপাশের মানুষগুলোকে, এবং আমি এটাও ক্লিয়ার করি যে আমি তাকে বিয়ে করতে চাই না ভাই, আমি তাকে বিয়ে করতে চাই না। আমাকে যদি সে এখন বিয়ে করে বা কোনো কিছু বলে, মানুষ যে বলতেছে যে সে বিয়ে করার জন্য এইসব করতেছে, ভাই আমি তাকে বিয়ে করতে চাই না ভাই। তাকে যদি আমি বিয়ে করি সে আমাকে মেরে ফেলবে ভাই, একদম মেরে ফেলবে। সে মেরে ফেলে বলবে যে এমনি নিজে মরছে, বিভিন্নভাবে নাটক সাজাবে ভাই। আসলে আপনারা যে বলতেছেন আমি নাটক সাজাইছি, না, আসলে নাটককারী হচ্ছে সে ভাই। আমাকে মারার পরেও সে অস্বীকার করছে যে সে সবার সামনে বলছে সে আমাকে মারেই নেই ভাই। এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনো প্রেম করে নাই, কোনো সম্পর্ক করে নাই, এইটা সেইটা, যেহেতু সম্পর্ক অনেক অনেক মানে 1 বছর আগের ঘটনা সেই জন্য। এবং এখন তো যেই ঘটনাটা রিসেন্ট হয়েছে সেটার পূর্ব পরিস্থিতির ঘটনাটা তো আগের, এখন যেটা রিসেন্ট হয়েছে আমি সেটা নিয়ে কথা বলছি ভাই, যেটার আমার প্রুফ আছে। এখন আমি অবশ্যই চাইবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারা নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকুন, আপনারা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন, একটু অনুধাবন করুন, দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন। আমি উপর লেভেল থেকে যারা যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আপনারা আমার লাইফটাকে একটু শেয়ার করুন। আমার মানসিক অবস্থা আসলেই খুব একটা ভালো না। আমার এলোমেলো কথাগুলোকে নিয়ে কখনো আপনারা নেগেটিভ কমেন্ট করবেন না। আমি যে এখন ঠান্ডা মাথায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো সত্যতা যাচাই করুন ভাই, তারপর আপনি কমেন্ট করুন। আপনার কমেন্টে আসলে আমার কিছু যায় আসে না ভাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, আমার মান সম্মান, আমার ইজ্জত, আমার সব কিছু আমি হারাই ফেলছি ভাই। আমার এখন আর কোনো কিছুর ভয় নাই। কিন্তু আমি একটা কথা বলে যাই ভাই, এরপরে যদি আমার কোনো ক্ষতি হয়, আমাকে কিডন্যাপ করা হয়, রেপ করা হয়, বা আমাকে মেরে ফেলা হয়, বা অত্যাচার করা হয় ভাই, এটার জন্য দায় থাকবে জাহিদ অন্তুর পরিবার, বড় ভাই বা যারা আছে, বা ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এরাই দোষী থাকবে। আমি জাস্ট এতটুকু বলতেছি। আমি শুধু নিরাপত্তা চাই। আমি চাই তার বিচার হোক। এবং আমি আগে থেকে এটা বলে গেলাম ভাই, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে ভাই, সত্য কথা এটা। যেহেতু আমি তার এই বিষয়গুলো উন্মোচন করছি, সে যে কোনো সময় আমাকে, আসলে আমার এখন কোনো নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি যদিও বা এখন আমার ক্যাম্পাসে আছি, আমি সেফ, কিন্তু আমার তো কাজকর্মের জন্য আমাকে তো বের হইতে হবে। তো আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে ভাই। আপনার এই সিচুয়েশনটা বুঝেন। আমি যদি নাটক করতাম ভাই, আমি জানের ভয় নিয়ে কেন এই গল্প সাজাবো বলেন ভাই? আমার কি মরণের ভয় নাই? আপনারা এই জায়গা থেকে বলেন। আমি এটা শিকার হয়েছি ভাই। আমাকে পারলে সাপোর্ট করেন, আর যদি সাপোর্ট না করতে পারেন ভাই, নেগেটিভ কথা বললেন না। তো আমার আসলে এটাই বলার ছিল। আপনারা আমার জন্য আসলে দোয়া করবেন ভাই, আমি যেন বেঁচে থাকতে পারি।
আমার জন্য আসলে কিছু না হয়। এবং এই জাহিদন্তু নামের যে পশুটা আছে, এর থেকে ভাই যে যা বোনেরা আমার আছেন তারা ভাই নিজে একটু সেভ করেন ভাই। সে যতই ভালো গান করুক, যতই সে চকলেট বয় হোক, দেখতে সুদর্শন হোক, যেটাই হোক ভাই, ভালো পার্সোনালিটি যেটাই শো করো না কোনো ভাই, তার আড়ালে লুকে আছে এই যে সত্যতাগুলো, এই নিকৃষ্টতাগুলো। সে ভাই, সে আমাকে মারতে পারে, মানে যে কোনো মেয়েকে মারতে পারে ভাই। সাবধান হয়ে যান আমার আশেপাশের যে বোনেরা আছে, আপুরা। আমি আসলে অ্যাওয়ারনেস ছড়াইতে চাই, এই এই ছেলেটার কাছ থেকে আপনারা দূরে থাকেন। এর কোনো প্রকার প্রেম, ভালোবাসা, ভালো ব্যবহারের মানে এই জিনিসগুলো বিশ্বাস করে তার সাথে কোনো সম্পর্কে যান না আপনারা। মানে আমি আসলে সমাজে সচেতনতা ছড়াইতে চাই, তো আপনারা আসলে এটার বিচার করেন ভাই, সাপোর্ট করেন আমাকে। আমার এতটুকুই বলার ছিল।